পানি বেশি না কম? না, পাশের ওপাশে পানি কম, এপাশেও কম। এই যে এই কারসে একটু সিলের মতো কাটে দিয়ে বই রইছে। এই কি ড্রেসিং করে দিছে? হ্যাঁ। তো শীতকালে আবার শুকিয়ে যাবে। মনে করেন না এটা কাটা লাগবে সোজা, এটা কাটে অ্যাঙ্গেলে কাটলে তো বালু ভরি আবার মানে স্রোতের সাথে বালু চলে আসে। সো এই জায়গাটাতে একটা বিকন বাতি দরকার। যদি বিকন বাতি হয় তাহলে এই লালমোহন ঘোষাটা লঞ্চের জন্য এটা খুবই উপকার হবে। পানির টানটা এত বেশি, স্রোত এত বেশি যে আপনার মনে হবে যেন এই মানে নোঙর করা যে এই কন্টেনার জাহাজটা মনে হবে যেন আস্তে আস্তে চলতেছে, কিন্তু না। অ্যাঙ্কর করা জাহাজটি এই জাহাজটি কিন্তু নোঙর করাই আছে, কিন্তু পানি পেছনের দিকে নামতেছে খুব ফুল স্পিডে। আসসালামু আলাইকুম, এক্সট্রিম লঞ্চ লাভারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘোষেরহাট লঞ্চঘাটে রয়েছে এমভি ইয়াদেক। আর বর্তমানে এমভি ইয়াদেক এই লঞ্চটিকে বলা যায় ঘোষেরহাট থেকে ঢাকা রুটের সবচেয়ে বিলাসবহুল লঞ্চ। আর এই ইয়াদেক লঞ্চে আমি আজকে ঘোষেরহাট থেকে ঢাকা পর্যন্ত যাব এবং ইয়াদেক লঞ্চে আমার ভ্রমণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর এই ঘোষেরহাট বর্তমানে ইয়াদেক এই লঞ্চটি কিন্তু ঢাকা ঘোষেরহাট রুটে নিয়মিত চলাচল করতেছে। কিন্তু ইয়াদেক লঞ্চ কিন্তু পূর্বে পদ্মা সেতু হওয়ার পূর্বে কিন্তু ইয়াদেক লঞ্চটি কিন্তু ঢাকা থেকে আমতলী রুটে চলাচল করতো। পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে লঞ্চটি এখন বর্তমানে ঢাকা ঘোষেরহাট রুটে নিয়মিত চলাচল করতেছে। তো এই মুহূর্তে আছি ঘোষেরহাট লঞ্চ ঘাটে, আর এখন ইয়াদেক লঞ্চে প্রবেশ করব। লঞ্চটি ছেড়ে যাবে বিকাল 5টায়। এখন অলমোস্ট 4:55 বাজতেছে, মানে লঞ্চ ছাড়তে 5 মিনিট বাকি। যদিও এক্স্যাক্ট লঞ্চগুলো 5টায় ছাড়ে না, 5:10 বা 5:20 ছাড়ে, কিছুটা বিলম্ব করে। তো লঞ্চের ভিতরে আছি, আর ঘোষেরহাট থেকে ছাড়ার আগেই লঞ্চটি দেখতে পাচ্ছেন মোটামুটি নিচের ডেক একদম হাউসফুল। আর ঘোষেরহাট থেকে ঢাকা ডেক ভাড়া হলো 500 টাকা করে। তো সরকারি ভাড়া 517, তো ওনারা 500 টাকা রাখে। তো আরও 3-4টা ঘাট ধরবে, কিন্তু এক ঘাট থেকেই মোটামুটি দেখতেই পাচ্ছেন যাত্রী একদম হাউসফুল। আর একদম পেছনে হলো ইঞ্জিন রুম। আর এই লঞ্চে দুইটি উইচাই 818 হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে। তো এটা হচ্ছে নিচতলা থেকে দ্বিতীয় তলা কেবিন এরিয়া যাওয়ার সিঁড়ি। আর এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। আর দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকের এক পাশে নামাজের জায়গা। আর এ হলো রিভার সাইড কেবিন এরিয়া। এগুলো হলো সব নন এসি কেবিন। আর এটা হলো সো 3তলা চলে আসলাম। 3তলার আমি কেবিন নিয়েছি সিঙ্গেল কেবিন 3তলায়। তো এটা হলো 3তলার কেবিন, এটা হলো সিঙ্গেল কেবিন। এটার ভাড়া 1000 টাকা ঢাকা পর্যন্ত। এটা হলো নন এসি কেবিন, একটা টিভি আছে, একটা ফ্যান আছে। আর এই সিঙ্গেল কেবিনের যদি আপনি এসি নেন তাহলেও সেটা 1000 টাকাই হবে। আর যদি আপনারা ডাবল কেবিন নেন তাহলে 2000 টাকা পড়বে ভাড়া। আর এই একটা আয়না আছে, এই হলো চার্জিং পোর্ট। আর একটা পানি জগ, যদিও পানি জগের মধ্যে পানি আছে, খাবারের পানি, একটি গ্লাস। আর এই হলো ড্রয়ার আর একটি ক্যাবিনেট। তো এটার মোটামুটি এটা ভাড়া 1000 টাকা করে পড়বে আপনার। তো বিকাল 5:20 ছেড়ে যাচ্ছে ঘোষেরহাট থেকে ইয়াদেক। একটু কারে কোন জায়গায় পানি কম? হ্যাঁ, এই যে এই জায়গায় পানি কম। এই যে এই জায়গাটায়? হ্যাঁ, এই যে ঘোষেরহাট। আর এই বাঁশের ওই পাশে কি পানি বেশি না কম? না, পাশের ওপাশে পানি কম, এপাশেও কম। এই যে এই কারসে একটু সিলের মতো কাটে দিয়ে বই রইছে। এই কি ড্রেসিং করে দিছে? হ্যাঁ। তো শীতকালে আবার শুকিয়ে যাবে। মনে করেন না এটা কাটা লাগবে সোজা, এটা কাটে অ্যাঙ্গেলে কাটলে তো বালু ভরি আবার মানে স্রোতের সাথে বালু চলে আসে। তখন শীতকালে তখন এখান থেকে আটকে যায়। আটকে যাবে। এখন আটকে যায়। এখন পানি আসার আবার 1.5 থেকে 2 মিটার লাশ বাড়ায়। আর শীতকালে ওই যে পিছন দিয়ে বেরিতে হয়, ওই যে ওদিক দিয়ে পিছনে বাইরেতে হয়, ওই যে ওখানে যে একটা ইয়ে দেখা যায়, চরের মতো দেখা যেতেছে। তো মানে এখানে সমাধানটা কি? সমাধানটা এখান থেকে কাটতে বেশি করি। এই যে না,
এই যে এই শর্টটা না, শর্টটা পাওয়া ইয়া অ্যাঙ্গেল করে কেটে দিতে, এই যে শর্টটা পাওয়া ইয়া, শর্টটা পাওয়া ইয়া মনে করেন এই যে বাংলা বাজার যে চ্যানেল, ওই বাংলা বাজার এই থেকে ঘাট থেকে একটা সুন্দর করে এককালে মানে এই সোজা এই যে জাউগুলো না, হ্যাঁ হ্যাঁ, জাউগুলো দিয়ে একটা সোজা অ্যাঙ্গেল করে কাটিয়ে দিতে, এটা কাঠের তেসরা। মানে তেসরা কাটলে স্রোতের সাথে বালু চলে এসে আসে, পড়ে বালু যায়। বইরা আবার বইরা যায়। আর যদি এইভাবে কাটে বলছেন লম্বাভাবে কাটলে আর স্রোতের সঙ্গে আর মনে করেন আটকে, মানে কখনো লঞ্চ আটকেছে আপনার? হ্যাঁ, এটা আটকেছে না, কবে আটকেছে? এটা আটকেছে মনে করেন এই তো এবার এই যে শাহরুখ আইসে এবার আটকাইছে, তারপরে এটা ধরেন মনে করেন এটা আটকে নাই, ইয়ে দেখ আমরা মোটামুটি খারিটা ভালোই আছে দেখিয়া ওই পজিশন আমরা হিসেব করতে চাই, বুঝছেন? হিসেব না করলে একটু ডাইনে বাই গেলে ঠেকে পড়ে, মানে কোর্স ধরে চালাতে পুরা, মানে 19-20 হলে আটকে যায়। 19-20 আটকে যায়। তো এই জায়গায় হলো সমস্যা, এই জায়গায় পানি কম, লঞ্চ আটকে যায় মাঝে মধ্যে, আর শীতকালে অবস্থা আরো অবস্থা খারাপ হয়ে যায়। খারাপ, শীতকালে ভয়াবহ খুব। আর কোন কোন মানে এই জায়গার পরে আর কোন কোন জায়গায় এরকম পানি আটকে? মানে এই জায়গার পরে আছে মনে করেন ওই যে দেউলা, দেউলায়? হ্যাঁ দেউলা, ও জায়গাটা একেবারে খুব ক্রিটিক্যাল জায়গা। মনে করেন ওই জায়গাটা ড্রিজিং করতে হয়, এই সরি এ মাথায় ড্রিজিং করতে হয়, হ্যাঁ। ও মাথায় পূব মাথায় ড্রিজিং করতে হয় এবং পশ্চিম মাথায় ড্রিজিং করতে হয়, বুঝছেন? ওখানে ধাক্কা খাইয়ে এখন এই যে মনে করেন আষাঢ় শ্রাবণ মাস, এখন এই ধাক্কা খাইয়ে বাইরে যায়, আর শীতে কি ব্যবস্থা হয় আল্লাহ ভালো জানে। আমি নিজে একদিন ক্যাপ্টেন আটকেছিলাম, ক্যাপ্টেন লঞ্চে প্রায় 20 মিনিটের মতো আটকেছিলাম ওই জায়গায়। বুঝছেন? আহ, নাজিরপুর বরাবর, নাজিরপুর বরাবর। হ্যাঁ, বাম পাশের থেকে আমরা ওই খাড়ি আছে, ওই খাড়ি দিয়ে যাই, কিন্তু শীতের সময় তাকে খাইতে খাইতে যাই গিয়া প্রায় তাকে আধা নটিক্যাল মাইল। আচ্ছা, এখন ঘোষণাটার পরে নেক্সট ঘাট কোনটা? গোসার পরে হইলে যে পাঙ্গাসিয়া, বুঝছেন, এবং কাশেম চেয়ারম্যানের ঘাট কয় এবং পাঙ্গাসিয়াও কয়। আর পাঙ্গাসের পর গজারিয়া, গজারের পর দেউলা, দেউলা, দুলিয়া, তারপর ঢাকা। ডাইরেক্ট ঢাকা। ঢাকা পৌঁছাবেন কটায়? ঢাকা আল্লাহ নিলে 6:30 আশা করি ইনশাল্লাহ। সবাই একটা কথা কই যে আপনারা ধরেন বেতুয়ার লঞ্চে গেলে, মানে বেতুয়ার লঞ্চ তাড়াতাড়ি পৌঁছায় যায়, আপনাদের নাকি একটু দেরি হয়? বেতো আমাদের সেই বেতো প্রায় থেকে 50 নটিক্যাল মাইল পথ কম, আর আমাদের 50 নটিক্যাল মাইল পথ বেশি, প্রায় 80 কিলোমিটার, 80-82 কিলোমিটার। হ্যাঁ, আচ্ছা, এই জন্য আপনাদের সময় বেশি লাগে। হ্যাঁ সময় বেশি। তারপর আমরা যে সময়টা লাগে এটা এটা বেশি বলা ঠিক না, কিন্তু কারণ আমাদের পথ বেশি দেখে হতে আমরা ওদের পিছিয়ে পিছিয়ে থাকি, ওরা মনে হয় আমাদের 10 মিনিট 15 মিনিট আগে যায়, নাহলে আর বেশি যেতে পারে না। আচ্ছা, তো লঞ্চ যাচ্ছে এই মুহূর্তে পাঙ্গাসের লঞ্চ ঘাটের দিকে। তো এই মুহূর্তে আমরা এই যে এই পাশটাতে খুব সুন্দর লাগতেছে, যেটা মানে এটা হলো বাংলা বাজার এরিয়া। তো লঞ্চ এখন বাংলা বাজার অতিক্রম করতেছে। আর নদীর সাথে এরকম লঞ্চ থেকে এরকম সুন্দর সবুজ প্রকৃতি, এটা আসলে খুব কমই দেখা যায়। বাম পাশে অনেক জেলেরা আছে, বুঝছেন? হ্যাঁ বাম পাশে নদীর বাম সাইডে অনেক জেলেরা আছে, জেলেরা মাছ ধরে, হ্যাঁ, এবং ডিস্টার্ব করে। অনেক ডিস্টার্ব করে, প্রচুর ডিস্টার্ব হয়। এখন নাই মনে করেন এই কুয়াশার সময়, আচ্ছা, ওই যে অনেকগুলো, হ্যাঁ, অনেক জাল ফেলে রাখছে, একালে নদী ভরপুর করে দিয়ে জাল ফেলে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো জাল ফেলে রাখছে এলোপাতারি ভাবে। তো নদী তো তাহলে ওনাদেরই দখলে। জাহাজ একাল কাছাড় দিয়ে যাইতেছি, বুঝছেন, গাছপালা যদি সমস্যা। এই পাশে কি চর আছে নাকি আবার? চর নাই, কিন্তু শীতকালে পানি কম থাকে। পানি কম থাকে। আচ্ছা, তো মূলত এই জেলেরা জাল ফেলে রাখছে, এই একদম জাল ফেলে রাখছে। এটা হলো মূলত লঞ্চ চলার যে চ্যানেল। তো লঞ্চ চলার চ্যানেলে জেলেরা এভাবে জাল ফেলে রাখছে, যার কারণে লঞ্চ একদম নদীর পাশ দিয়ে যাচ্ছে। অনেক সময় এই জেলেদের সাথে কিন্তু দ্বন্দ্ব হয়ে যায়, জেলেরা তখন মানে ইট পাথর লঞ্চের দিকে ছুঁড়ে মারে, অনেক ঝামেলা হয়। অবশ্য জেলেরা এখানে জাল ফেলে রাখছে, এটা ভালো হয়েছে। তা না হলে এই লঞ্চ থেকে এরকম সৌন্দর্য উপভোগ করা যেত না, আর লঞ্চে এরকম নদীর পাড় দিয়ে যেত না।
তো বিকাল 5:40 বাজতেছে, লঞ্চ চলে আসলো কাশেম মিয়ার বাজার অর্থাৎ পাঙ্গাশিয়া লঞ্চ ঘাটে। পাঙ্গাশিয়া লঞ্চ ঘাটে দেখা যাচ্ছে প্রচুর যাত্রী। তো আপনাদেরকে পাঙ্গাশিয়ার আশেপাশের একটু ড্রোন ফুটেজ দেখানোর চেষ্টা করব। আর পাঙ্গাশিয়ার আশেপাশে নদী এবং নেচার সবই সুন্দর লাগতেছে খুব। তো আপনারা ড্রোন ভিউতে দেখতে পাচ্ছেন কাশেম মিয়ার বাজার লঞ্চ ঘাটের আশপাশের চিত্র। তো কাশেম মিয়ার বাজার লঞ্চ ঘাটের আরেকটি নাম হলো পাঙ্গাশিয়া লঞ্চ ঘাট। তো কাশেম মিয়ার বাজার লঞ্চ ঘাট থেকে পাঙ্গাশিয়া লঞ্চ ঘাট এই নামে বেশি পরিচিত এই জায়গাটা। আর এই লঞ্চ ঘাটটি তেঁতুলিয়া নদীর তীরে অবস্থিত। আর এই লঞ্চ ঘাটে ঘোষেরহাটের লঞ্চের পাশাপাশি যে লঞ্চগুলো চরমন্তাজ যায় সেই চরমন্তাজের লঞ্চ কিন্তু এই পাঙ্গাশিয়া লঞ্চ ঘাটে কিন্তু ঘাট করে। অর্থাৎ ঢাকা থেকে আপনারা চরমন্তাজ অথবা ঘোষেরহাটের লঞ্চে আপনারা এই পাঙ্গাশিয়া লঞ্চ ঘাটে আসতে পারবেন। তো যাত্রী এবং মালামাল নেওয়া শেষ। কাশেম মিয়ার বাজার থেকে ইয়াদেক এখন ছেড়ে যাচ্ছে। আর এরপরের ঘাট হলো গজেরিয়ার খালপাড় লঞ্চ ঘাট। আর সেখানে যেতে খুব একটা বেশি সময় লাগবে না। আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা, বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর। তো কাশেমের বাজার থেকে গজেরিয়া খালপাড় যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটটার দূরত্ব খুবই কাছে, খুব একটা বেশি দূরে না। আর গজেরিয়া লঞ্চ ঘাটে বেশ ভালোই যাত্রী দেখা যাচ্ছে। তো ঘড়িতে এখন বিকাল 6:03 বাজতেছে। গজেরিয়া খালপাড় লঞ্চ ঘাটে চলে আসলো। তো কাশেমের বাজার থেকে গজেরিয়া খালপাড় লঞ্চ ঘাট পর্যন্ত আসতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগলো। তো আপনাদেরকে এখন গজেরিয়া খালপাড় যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটের একটি ড্রোন ফুটেজ দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে ড্রোন ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন গজেরিয়া খালপাড় লঞ্চ ঘাট। আর গজেরিয়া খালপাড় লঞ্চ ঘাটে অবস্থান করছে এমভি ইয়াদেক লঞ্চ। তো গজেরিয়া খালপাড় লঞ্চ ঘাটে যে বাম পাশ দিয়ে যে ভেতরের দিকে একটি খাল গিয়েছে, এইটির নাম হলো গজেরিয়া খাল। এই গজেরিয়া খালের নাম অনুসারে কিন্তু এই লঞ্চ ঘাটটির নাম হয়েছে গজেরিয়া খালপাড় লঞ্চ ঘাট। আর এই গজেরিয়া খালপাড় লঞ্চ ঘাটে যাত্রীরা আসতে পারবে ঘোষেরহাটে লঞ্চের মাধ্যমে। তো এই গজেরিয়া খালপাড় লঞ্চ ঘাট থেকে ঘোষেরহাট থেকে ছেড়ে আসা লঞ্চের মাধ্যমে যাত্রীরা কিন্তু তারা ঢাকায় যেতে পারবে, ঢাকা যাতায়াত করতে পারবে। আর এই গজেরিয়া খালপাড় লঞ্চ ঘাট হলো মূলত উত্তর চরফেশনের একটি জায়গা। কারণ ভোলার চরফেশন অনেক বড় একটি উপজেলা। আর এই এত বড় উপজেলা থেকে ঢাকার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো কিন্তু এই লঞ্চ। তো গজেরিয়া লঞ্চ ঘাট থেকে চলে যাচ্ছে। এরপরের ঘাট সম্ভবত দেউলাতে, সরাসরি দেউলা চলে যাবে। দেউলা যেতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগবে দেউলা যেতে। তো আপনাদেরকে এখন ঘোষেরহাটের ইয়াদেক লঞ্চের ভিআইপি কেবিন দেখাবো। তো এটা হলো ভিআইপি কেবিনের ডাইনিং স্পেস। আর যাত্রীদের বসার জন্য সোফা আছে আর এসি আছে। তো এই হলো তাদের একটি ভিআইপি কেবিন। ভিআইপি নাম হলো পদ্মা। তো তাদের এই পদ্মা এই ভিআইপি কেবিনে একটি বড় খাট আছে, যেটা 3 জন অনায়াসে শেয়ার করতে পারবে। যদিও এটা ওনারা 2 জনের জন্য, কিন্তু এই বিছানা 3 জন ইজিলি শেয়ার করতে পারবে। আর এই ভিআইপি কেবিনের ভাড়া হলো 5,000 টাকা করে 2 জনের জন্য। অতিরিক্ত বাড়তি যদি কেউ যায় তাহলে তাকে ডেক ভাড়া দিতে হবে। একটি সোফা আছে। আর ইন্টেরিয়রটা বেশ গর্জিয়াস। যদি আমি ঘোষেরহাটের যে অন্যান্য লঞ্চগুলো সেই যদি হিসাব করি তাহলে খুবই গর্জিয়াস। একটি পার্সোনাল এসি আছে, একটি টিভি আছে, ফ্যান, ড্রেসিং টেবিল। আর এ হলো অ্যাটাচ বারান্দা। বারান্দাটা বেশ বড়। বরিশালের অনেক লঞ্চের ভিআইপি কেবিনের বারান্দাও এত বড় হয় না, এতটা বড় হয় না। আর একটি হাই কমোডের ওয়াশরুম আছে।
তো যদি আমি ভোলার পার্সপেক্টিভ থেকে যদি আমি ধরি তাহলে এই ভিআইপি কেবিন বেশ লাক্সারিয়াস বলা যায়, মানে ডেকোরেশনটা বেশ সুন্দর। তবে যেহেতু অনেক আগে ডেকোরেশন, তাই যদি ডেকোরেশনগুলোকে যদি একটু মডিফাই করা যায় তাহলে আরও সুন্দর হবে। আপনাদের আর কত ক্যাটাগরির ভিআইপি আছে? সবই একরকম। এ হলো তাদের মেঘনা ভিআইপি। তো এটাও দুজনের জন্য একটি বিছানা আর একটি ব্ল্যাঙ্কেট, এটার ভাড়া 5,000 টাকা। সেম এই সোফা আছে, তারপরে একটি ড্রেসিং টেবিল আছে, কমপ্লিমেন্টারি টিস্যু বক্স। তো এটার ভাড়া 5,000 টাকা যদি আপনারা ঢাকা থেকে ঘোষের বা ঘোষের থেকে ঢাকা পর্যন্ত যেতে চান। আর অবশ্যই অ্যাটাচড একটি বারান্দা আছে। তো আপনাদের লঞ্চ প্রতিদিন ছাড়ে কয়টা ঢাকা থেকে? ঢাকা থেকে 6টা, আর এখান থেকে বিকাল 5টায়। আর ঢাকা পৌঁছাতে মানে কতক্ষণ সময় লাগবে? 5:30 6টার মধ্যে সর্বোচ্চ। আর এই ভিআইপি কেবিনের যাত্রীদের জন্য কি আপনারা এক্সট্রা কোনো ফ্যাসিলিটি দেন, যেমন কমপ্লিমেন্টারি পানি বা ফ্রুটস? এমন কোনো ফ্যাসিলিটিস নেই। ওকে, এটা হচ্ছে আরেকটি ভিআইপি কেবিন। সেম মানে এই 4টা ভিআইপি কেবিন একই রকম সব, আর সবগুলোর ভাড়া হলো 5,000 টাকা করে। চলে এসেছি এমবি ইয়াদেক লঞ্চের ইঞ্জিন রুমে। তো ইয়াদেক লঞ্চে 2টি ইঞ্জিন রয়েছে প্রোপালশন সিস্টেমে, আর 2টি ইঞ্জিন হলো উইচে ব্র্যান্ডের 818 হর্স পাওয়ার ইঞ্জিন, 8 সিলিন্ডার বিশিষ্ট, আর আরপিএম হলো সর্বোচ্চ 1350। আর গিয়ার বক্স দেখতে পাচ্ছেন যে প্রোপেলার শেফট ঘুরতেছে, আর এই প্রোপেলার শেফট ঘোরাচ্ছে কিন্তু গিয়ার বক্স। আর গিয়ার বক্সের রেশিও হলো 3.5:1, অর্থাৎ ইঞ্জিন যদি ফ্লাই হুইল 3.5 বার ঘুরে তাহলে গিয়ার বক্স প্রোপেলার শেফট একবার ঘোরাবে। তো দেখতে পাচ্ছেন 952 আরপিএমে চলতেছে, 953 আরপিএমে চলতেছে 1350 আরপিএমের মধ্যে। আর আর যেটা বললাম যে এই ইঞ্জিনের সিলিন্ডার হলো 8টি। আর এটি হলো আরও একটি ইঞ্জিন, আর এটা হলো জেনারেটর। তো এই ইঞ্জিনটিও সেম 818 হর্স পাওয়ার ইঞ্জিন, 8 সিলিন্ডার বিশিষ্ট। 2টি ইঞ্জিনই চাইনিজ উইচে ব্র্যান্ডের। তো এখন সন্ধ্যা 7:18 বাজতেছে। লঞ্চ চলে আসলো দেউলা লঞ্চ ঘাটে। সামনে করে ইলেকট্রিশিয়ান সুপারভাইজার। আর এই দেউলা লঞ্চ ঘাটে কিন্তু নাজিরপুর লালমোহনের লঞ্চ কিন্তু ঘাট করে। আর দেউলা থেকে লাস্ট ট্রিপে ঘাট করে এই গোসেরহাটের লঞ্চ। তো বেশ ভালোই যাত্রী আছে দেউলা লঞ্চ ঘাটে। তো দেউলা থেকে ছেড়ে দিল লঞ্চ, এখন চলে যাবে ধুলিয়া। এখন সার্চ লাইট জ্বলতেছে। এখন এই যে দেউলা থেকে বের হয়ে এখন যে চ্যানেলটা অতিক্রম করবে, এই জায়গাটা অনেক ট্রিকি একটা চ্যানেল এই জায়গাটা, কারণ এই জায়গা পানি খুবই কম। খুব সাবধানতার সাথে এই জায়গাটা অতিক্রম করতে হবে। তো দেউলার এই অংশে মানে নাব্যতা খুবই কম। এই যে সার্চ লাইট মেরে রাখছে, এই অংশে পানি খুবই কম, মানে অনেক সময় লঞ্চ এই জায়গায় আটকে যায়। তা আমি যখন ক্যাপ্টেন লঞ্চে যখন আমি ভ্রমণ করছিলাম গত বছর, তখন এই জায়গাটাতে প্রায় 20 মিনিট আটকে ছিল ক্যাপ্টেন লঞ্চ। তো বুঝতেই পারতেছেন এই জায়গাটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা।
মানে 19 থেকে একটু 20 হলেই লঞ্চ চড়া আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখানে নাকি বয়াবাতি, মার্কার বয়াবাতি এগুলো নাকি সঠিকভাবে বসানো নাই। আর এখানে একটা বিকন লাইট দরকার, যেটা এই ইয়াদেকের মাস্টার বলল, সেই বিকন লাইটও নেই, যার কারণে ওনারা রাইট কোনো এখানে এই জায়গাটা দিয়ে লালমোহন এবং ঘোষেরহাটে লঞ্চ ঢুকে আর বের হয়। তো এই জায়গাটা বিকন বাতি দরকার। বিকন বাতি হলে তো ওনারা একটা রাইট ডিরেকশন পাবে। চরমন্দাজের লঞ্চও কিন্তু এই জায়গাটা দিয়ে বের হয়। তো অনেক সময় এটা, যেহেতু এখানে বিকন বাতি নেই, এটা খুবই বিপজ্জনক এই লঞ্চের জন্যে। বিশেষ করে লঞ্চ মাস্টাররা বিকন বাতি দেখে কিন্তু ওনারা একটা রাইট ট্র্যাকে থাকতে পারে। দাদা বামে দাদা, আর বাইসা পেন ভাই, অনেক জায়গা আছে। তো লঞ্চটা একদম অ্যাঙ্গেলে ঘুরতেছে। সো এই জায়গাটাতে একটা বিকন বাতি দরকার। যদি বিকন বাতি হয় তাহলে এই লালমোহন ঘোষাটা লঞ্চের জন্য এটা খুবই উপকার হবে। তো এখন আমি কথা বলবো ইয়াদেক লঞ্চের সুপারভাইজার জাহিদ ভাইয়ের সাথে। তো জাহিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের এই লঞ্চ মানে ট্রিপ কবে কবে? মানে আমরা মূলত বাসে 5 ট্রিপ পাই মাসে 5 ট্রিপ। হ্যাঁ, ঢাকা থেকে মনে করেন আমরা ইনক্লুডিং আসা যাওয়ায় 6 দিন, ইনক্লুডিং আসার 6 দিন মানে এক ট্রিপে। এক ট্রিপে। হ্যাঁ, ঢাকায় 4 দিন বিরতি। আচ্ছা, ঢাকা থেকে কয়টা ছাড়েন? আমরা টাইম 6:30-এ, টাইম 6:30। জি, আর সন্ধ্যা। কত নং পন্টন থেকে? আমরা 16 নম্বর পন্টন। 16 নং পন্টন। জি। আর ঘোষেরহাট থেকে? ঘোষেরহাট থেকে বিকাল 5টায়। 5টা। আচ্ছা, আরেকটা আপনারা যেটা প্রশ্ন করি, অনেক যাত্রী অভিযোগ করে যে আপনারা পেতুয়া থেকে গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, একটু কম ভাড়া যাওয়া যায়। ঘোষেরহাট নিয়ে একটা অভিযোগ আছে যে ঘোষেরহাটে যাত্রীরা মানে ঘোষেরহাটে লঞ্চ একটু দেরি করে, ভাড়াও 500 টাকা বেশি লাগে। এটা মানে এটার কারণটা? এখানে মূলত আমার এক জাহাজের তেমন একটা কমপ্লেন আপনারা মার্কেটে পাবেনও না আশা করি, আর আমাদের নাইও। আমরা চেষ্টা করি যাত্রী সেবায় যাতে দ্রুত আসা যায়, দ্রুত পৌঁছায় দেওয়া যায়। এখন এইখানে রোটেশন সিস্টেমে আরও তো লঞ্চ আছে, হয়তো ওনারাও দেরি করে, টাইম মেনটেন করতে পারে না। আর মূলত অনেক সময় দেখা যায় জোয়ার ভাটার হিসাব আছে, যদি উজানের ট্রিপ হয় তাহলে একটু দামরিং দেরি সবারই হয়, বেতুয়ারও দেরি হয়, লালমোহনেরও দেরি হয়, সবারই দেরি হয়। আর মূলত বেতুয়ার থেকে আমার দূরত্ব অনেক বেশি, যার কারণে ওরাও একই টাইমে ছাড়ে, কিন্তু হলে আমার প্রায় দেখা যায় 70-75 কিলোমিটার ডিস্টেন্স। মানে বেতুয়া মানে ঢাকা থেকে বেতুয়ার যত দূরত্ব তার থেকে 74 কিলোমিটার বেশি ঘোষেরহাট, যার কারণে একটু সময় বেশি লাগে, আর যার কারণে একটু ভাড়া। আর আপনার কয় টাকার ধরে? আমরা ঢাকা থেকে আপনার ধুলিয়া, দেউলা, গজারিয়া, পাঙ্গাসিয়া, ঘোষেরহাট। আর আপনাদের কেবিন ভাড়াগুলো কিরকম? কেবিন আপনার সিঙ্গেল 1000, ডাবল 2000। আর কেউ যদি ধরেন বেতুয়া ঘোষেরহাট থেকে যদি কেউ উঠে, তার ভাড়া কত? ঘোষেরহাট ফ্লোরে হ্যাঁ 500 টাকা। 500 টাকা। আর মানে দেউলা ওদিক থেকে সব 500? না, দেউলা দিক থেকে আবার কম্পিটিশনে ঘাট, তো লালমোহন ঘাট করে, ওদিকে আবার একটু কম আছে। ওদিকে একটু কম। ওখানে ঘাট থেকে টিকিট কাইটে উঠাইতে হয়। আর আপনাদের এই যে ভিআইপি কেবিন, এই যাত্রীদের জন্য বিশেষ কোনো মানে সুবিধা অফার করে? হ্যাঁ, বিশেষ সুবিধা অফার থাকে। ভিআইপি কেবিনে এখানে আলাদা সার্ভিস দেওয়া থাকে। আর দেখা যায় ভিআইপির কেবিনের জন্য আলাদা বয় দেওয়া থাকে। ওনাদের সুযোগ সুবিধা যা প্রয়োজন ওটা আমরা কোম্পানি থেকে দিয়ে থাকি। আর আপনারা মানে কয়টার সময়, ধরেন আজকে যে আমি ট্রিপ দিয়ে দিয়েছি, কয়টা পৌঁছাবেন আজকে? ইনশাল্লাহ চেষ্টা করবো 6টা 6:30-র ভিতরে চলে যাওয়ার। কারণ যেহেতু মনে করেন আপনি তো ঘোষেরহাট থেকে উঠছেন, ওইখান থেকেই কিন্তু আমাদের ওজন শুরু। বাটায় প্রথম বাটায় ছেড়ে আসছি, সারা রাত্রে কিন্তু আর জোয়ার হবে না, আর জোয়ার আমরা পাবো না। তা ওজনে হয়তো একটু দেরি হতে পারে, তারপরও চেষ্টা করবো 6টা। হ্যাঁ, স্রোতের প্রতিকূলে, অনুকূলে আজকে আর হবে না, পুরো রাস্তায় কিছুটা। তারপরও চেষ্টা করবো 6টা 6:30-র ভিতরে চলে যাওয়ার। আর আমাদের সদরঘাটে 16 নম্বর পয়েন্টে আমরা থাকি,
ওইখানে মূলত আমাদের যে গ্যাংওয়ে, ওখানে আর্মি ক্যাম্পের জন্য আমাদের গ্যাংওয়েটা বন্ধ দীর্ঘদিন যাবৎ। এই কারণে আমরা কিছু যাত্রী সংকটে ভুগি, কারণ আপনার ওইদিকে বেতুয়া, এদিকে লালমোহন, ওইদিকে চরমন্তাজ, ওইদিকে কালাইয়া, সবার সাথে কিন্তু আমাদের ঘাটের সম্পৃক্ততা আছে, যার কারণে ওইদিকে যাত্রীগুলি আমরা এদিকে আসতে পারে না। তাহলে আমরা হয়তো যদি আমাদের বিআইডব্লিউটি কর্তৃক যদি আমাদের প্লেসটা লালমোহন, বোরহানুদ্দিন এদিকে কাছাকাছি দেওয়া হতো, তাহলে আমার মনে হয় আমাদের লাইনটার জন্য খুব ভালো হতো আর কি, আমাদের অনেক উপকার হইতো। বা যাত্রী সেবায় দেখা যায় আমার লঞ্চটা আরও 3-4টা লঞ্চ পূর্ব দিকে, ওকে কাছাকাছি থাকলে আপনার যাত্রীরা হয়রানি হওয়া লাগে না, খোঁজাখুঁজি করা লাগে না। তো লঞ্চ যাচ্ছে ধুলিয়া, আর নদীতে প্রচুর উজান, প্রচুর স্রোত। আজকে স্রোত ঠেলে আজকে সারা রাস্তা এরকম উজান ঠেলে ঢাকা পর্যন্ত যেতে হবে লঞ্চটিকে। তো এখন রাত 8:28 বাজতেছে, ধুলিয়া চলে আসলো ইয়াদেক লঞ্চ। আর যাত্রী আছে ভালোই। তো প্রথম শ্রেণীর মাস্টার উনি সুকানিকে ডিরেকশন দিচ্ছেন বারবার। সার্চ লাইট অফ করতে বললো, সার্চ লাইট অফ করে দিল সুকানি। ধুলিয়া থেকে আজকে ভাড়া কত জানি না, অন্যান্য সময় দেখি 200 টাকা ডাকে। তো যাত্রী নেওয়া শেষ, ধুলিয়া থেকে ছেড়ে দিল লঞ্চ, এখন সরাসরি চলে যাবে ঢাকায়, ঢাকার উদ্দেশ্যে। তো দেখা যাক ঢাকায় কয়টায় পৌঁছায়। তবে আজকে নদীতে অনেক উজান, অনেক স্রোত। আপনারা যদি একটু ঘাটের পন্টনের দিকে তাকান, আপনারা দেখবেন যে পানি ডান দিক থেকে বাম দিকে নামতেছে, মানে লঞ্চের সামনে থেকে পেছনের দিকে নামতেছে। মানে পুরোটা রাস্তায় স্রোতের বিপরীতেই লঞ্চটিকে যেতে হবে, ঢাকা বন্ধ দিতে হবে পুরো ঢাকা পর্যন্ত। পানির বিপরীতে। তো ইয়াদেক লঞ্চে রাতের খাবারের অর্ডার দিলাম। রাতের খাবারে আছে এই হলো ভাত 40 টাকা। আপনারা জানেন, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন নিশ্চয়ই। ডাল চচ্চড়ি 40, আর এলো কক মুরগি, এটার দাম হলো 160 টাকা। তো দেখা যাক কি হয়। লঞ্চে আসলে এখন আপনারা আমাকে বলতে পারেন যে লঞ্চে অন্য খাবার, আসলে সত্যি বলতে অন্য কোনো খাবার থাকে না। এই মুরগি থাকে, এই ডাল চচ্চড়ি থাকে, আর পোয়া মাছ থাকে। তো পোয়া মাছটা আমার ভালো লাগে না, তবে অনেক লঞ্চে আবার পোয়া মাছটাও থাকে না, শুধু মুরগি আর ডাল চচ্চড়ি থাকে। তো দেখি মুরগি আর এটাই খাওয়া ছাড়া তো আর কিছু করার নাই। কারণ লঞ্চে তো কাচ্চি বিক্রি করে না, কাচ্চি বা যদি ফাস্টফুড বা ফ্রাইড রাইস, চাইনিজ আইটেম যদি সেল করতো লঞ্চে, তাহলে হয়তো বা সেগুলো খেয়ে ট্রাই করতাম। তো শ্রীপুর পয়েন্টে একটি কন্টেনারবাহী জাহাজ গত একদিন যাবত এখানে নাকি এভাবেই নোঙর করে আছে, যেটা ইয়াদেক লঞ্চে মাস্টার বললো। হয়তোবা কোনো টেকনিক্যাল সমস্যার কারণে হয়তোবা এই জায়গায় নোঙর করে আছে গত একদিন যাবত। আর আপনারা জাস্ট একটা জিনিস দেখেন, পানির টানটা এত বেশি, স্রোত এত বেশি যে আপনার মনে হবে যেন এই মানে নোঙর করা যে এই কন্টেনার জাহাজটা মনে হবে যেন আস্তে আস্তে চলতেছে, কিন্তু না,
অ্যাঙ্কর করা জাহাজটি এই জাহাজটি কিন্তু নোঙ্গর করাই আছে, কিন্তু পানি পেছনের দিকে নামতেছে খুব ফুল স্পিডে, যার কারণে মনে হচ্ছে যে এই কন্টেনার জাহাজটি খুব আস্তে আস্তে চলতেছে। আর বর্তমানে ইয়াদেক লঞ্চটি উজান ঠেলেই কিন্তু এখন ঢাকার দিকে যাচ্ছে। তো শ্রীপুর পয়েন্টে লালমোহনের মানিক 9 লঞ্চকে ওভারটেক করতেছে ইয়াদেক লঞ্চ গোসেরাটের। হ্যাঁ, একটু সার্চ লাইট মারেন, একটু ওটার দিকে সার্চ লাইট মারেন। যাক, মাস্টার বললাম একটু সার্চ লাইট মারতে, উনি একটু সার্চ লাইট মারলো। এরকম পরিচিত মাস্টার হলে ভালো লাগে, একটু কথা এটা সেটা বললে একটু শুনে কথা রাখে। মানিক 9 হয়তো আগামী 5-7 মিনিটের মধ্যে মানিক 9 ওভারটেক হয়ে যাবে। তো মানিক 9 একদম আমাদের কাছাকাছি চলে এসেছে। তো ধীরে ধীরে মানিক 9 লঞ্চ পেছনে পড়ে যাচ্ছে ইয়াদেক লঞ্চের। এখন রাত 11টা বাজতেছে, আর দেখতেই পাচ্ছেন ডেকে খুব একটা বেশি যাত্রী নেই, যাত্রী আজকে তুলনামূলক খুবই কম। আর অধিকাংশ যাত্রীরা ঘুমিয়ে পড়েছে। তো ভোর 6টা বাজতেছে এখন, আর লঞ্চ আছে এখন মুন্সিগঞ্জে, আর মুন্সিগঞ্জ থেকে কলারোডে উঠলো। আর এই যে মুন্সিগঞ্জ লঞ্চঘাট অতিক্রম করতেছে লঞ্চ। আর সামনেই মুক্তাপুর ব্রিজ, আর কালাইয়ার ধুলিয়া এক লঞ্চকে দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে লঞ্চটি মুক্তারপুর ব্রিজ অতিক্রম করতেছে। আর যেহেতু এখন 6টা বাজতেছে, হয়তো লঞ্চটি ঢাকা পৌঁছাতে 7টা বাজবে। তো এটা হলো আমার সিঙ্গেল কেবিন থেকে রিভার ভিউ। আর রিভার ভিউ কেবিন নিলে একটা মজা,
কেবিনের ভিতর থেকে একদম নদীর সৌন্দর্য দেখা যায়। তবে সেটা রাতের লঞ্চের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এটাও কিন্তু একই হিসাবে কিন্তু এটা রাতের লঞ্চ, কিন্তু যেহেতু এখন ঢাকায় পৌঁছাতে বিলম্ব হয়েছে, দেরি হয়েছে, একটু সকালবেলা পৌঁছায়, তাই এরকম সৌন্দর্য দেখা সম্ভব হয় এই কেবিন থেকেই। তো এই মুহূর্তে লঞ্চ বক্তাবলী অতিক্রম করতেছে, কিছুক্ষণ পরে ফতুল্লা টার্নিং অতিক্রম করে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তো এখন সময় 6:38 সকাল হয়তো বা 7:20 বা 7:30 মধ্যেই পৌঁছে যাবে। তো মাত্র টিকিট দিয়ে গেল কেবিনের, এটা হলো সিঙ্গেল কেবিনের টিকিট, আর এটার ভাড়া হলো 1000 টাকা, যেটা বললাম। এই সিঙ্গেল কেবিনের ভাড়া 1000 টাকা রাখলো গোসাইরহাট থেকে ঢাকা। আর বেতুয়া থেকে কিন্তু ভাড়া সিঙ্গেল কেবিনে 1200 টাকা, তো গোসাইরহাট থেকে ভাড়াটা 200 টাকা কম। আর টিকিটে তাদের কলাপাড়ার যে ইয়াদ লঞ্চ, তাদের কলাপাড়া যে ইয়াদ লঞ্চ চলাচল করে খেপুপাড়া, সেই লঞ্চের ছবি দেওয়া। যদিও এখানে ইয়াদ একের ছবি থাকলে ভালো হতো। তা এখন 7:25 বাজতেছে, গোসাইরহাট লঞ্চ মাত্র সদরঘাটে প্রবেশ করলো। আর বেতুয়ার কর্ণফুলী 13, বেতুয়া থেকে এসে ঢাকা যাত্রী নামিয়ে এখন পরাশগঞ্জে বিশ্রামে যাচ্ছে। আর সোনাতরী 1 চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, সকাল 7:20 ছেড়েছে। তো নেমে গেলাম ইয়াদ এক লঞ্চ থেকে, আর আমার জার্নি শেষ হলো 14 ঘন্টায় গোসাইরহাট থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ সবাইকে, সদরঘাট থেকে বিদায় নিচ্ছি।